এসএসসিতে কাঙ্ক্ষিত ফল করেও ভালো কলেজে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবক। ঢাকা শহরে ভালো কয়েকটা কলেজেই রয়েছে অল্প। ভালো কলেজের চিন্তাই মাথার মধ্যে আছে, তারপর আসন সংখ্যা অনেক কম, কোথায় দিব সেটাই টেনশন। কর্তৃপক্ষ যদি তাদের সিটগুলো অনেক বেশি বাড়ায় তাহলে আমার মনে হয় মেধাবী স্টুডেন্ট যারা আছে তারা খুব ভালোভাবে লেখাপড়া করতে পারবে। ভালো কলেজের ধারণা সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টানোর পরামর্শ শিক্ষা অধিদপ্তরের, কলেজের মান বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। মানসিকতার পরিবর্তন দরকার, যে শুধু ভিকারুননিসা, শুধু নটরডেম, যে কলেজ ছাত্রকে যত্ন নিয়ে পড়াবে সেই কলেজই তার জন্য ভালো কলেজ। আসন সংখ্যা কোনো ক্রাইসিস হওয়ার কথা নয়। এলাকার যে কলেজটা আছে সেইটে মানসম্মত হচ্ছে কিনা সরকারি দিক থেকে তদন্ত থাকতে হবে। শিক্ষকের যে নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে যাতে যথার্থ নিয়োগ দেওয়া হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি রঞ্জন শুভ্র। শিক্ষা বোর্ডগুলোর মধ্যে মাধ্যমিকের ফলে এগিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড। বিপরীত চিত্র বরিশালের। গণিতে শিক্ষকদের প্রশিক্ষণ ঘাটতিকে দুষছেন শিক্ষার্থীরা। পদ্মা সেতুর ঘটনায় সরকারকে দুর্নীতিবাজ বানানোর ষড়যন্ত্র করেও প্রমাণ দিতে পারেনি বিশ্বব্যাংক। আবারও বললেন প্রধানমন্ত্রী, প্রকল্প ব্যয় অহেতুক না বাড়ানোর পরামর্শ। ঢাকা জেলা জেএমবির আমির সহ 4 জঙ্গি আটক। অস্ত্র, বিস্ফোরক ও পেট্রোল বোমা উদ্ধার, নাশকতার পরিকল্পনা ছিল দাবি র্যাবের। যশোরের বেনাপোলে হোটেল মালিকের নির্যাতনে এক কিশোর কর্মচারীর মৃত্যুর অভিযোগ। মালিকের স্ত্রী ও ছেলে গ্রেফতার। এবং 2050 সাল নাগাদ তীব্র পানি সংকটে পড়বে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলো। জাতিসংঘের প্রতিবেদন ও তথ্য দেখা দেবে খাদ্য ঘাটতি সহ রাজনৈতিক অস্থিতিশীলতা। কাঙ্ক্ষিত ফলের পরও একাদশ শ্রেণীতে ভালো কলেজে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও তাদের অভিভাবক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, আসন সংকট হবে না, তবে ভালো কলেজের ধারণা সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকের দৃষ্টিভঙ্গি পাল্টানোর পরামর্শ দিয়েছেন তিনি। এক্ষেত্রে সরকারি বেসরকারি কলেজগুলোর মান বাড়ানোর কথা বলছেন শিক্ষাবিদরা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। এসএসসিতে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার পর সারা দেশের শিক্ষার্থীরা এভাবে দিনটিতে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভালো কলেজে ভর্তির দুশ্চিন্তায় ভাটা পড়ে উচ্ছ্বাসে। এবার সারা দেশে এসএসসিতে গড়ে পাশের হার 88.29%, যা গত বছরের তুলনায় 1.25% বেড়েছে। জিপিএ 5 পেয়েছে 1,09,761 জন। কিন্তু সে অনুযায়ী মানসম্পন্ন ভালো কলেজের সংখ্যা কম হওয়ায় ভর্তি নিয়ে চিন্তায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। ভালো কলেজের চিন্তাই মাথার মধ্যে আছে, তারপর আসন সংখ্যা অনেক কম, এখন আমি পাই নাকি। ঢাকা শহরে ভালো কয়েকটা কলেজেই রয়েছে অল্প, তার জন্য এইটা টেনশন হচ্ছে। সিট কম, লিমিটেড, এত 10টা কলেজের মধ্যে আর মেয়েকে কোথায় দিব সেটাই টেনশন। কর্তৃপক্ষ যদি তাদের সিটগুলো অনেক বেশি বাড়ায় তাহলে আমার মনে হয় মেধাবী স্টুডেন্ট যারা আছে তারা খুব ভালোভাবে লেখাপড়া করতে পারবে। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, ভালো কলেজ নিয়ে অভিভাবকদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। মানসিকতার পরিবর্তন দরকার, যে শুধু ভিকারুননিসা, শুধু নটরডেম, যে কলেজ ছাত্রকে যত্ন নিয়ে পড়াবে সেই কলেজই তার জন্য ভালো কলেজ। আসন সংখ্যা কোনো ক্রাইসিস হওয়ার কথা নয়। আমাদের যা শিক্ষা প্রতিষ্ঠান আছে তাতে যা পাশ করেছে তার আসন সংখ্যা যথেষ্ট পরিমাণে আছে। আর মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষকের মান বাড়ানোর উপর গুরুত্ব দেন এই শিক্ষাবিদ। সেই সাথে সরকারি বেসরকারি উদ্যোগ বাড়ানোর কথা বলেন তিনি। স্থানীয় যে যারা অভিভাবক আছেন তাদের দেখতে হবে যে তাদের এলাকার যে কলেজটা আছে সেইটে মানসম্মত হচ্ছে কিনা সরকারি দিক থেকে তদন্ত থাকতে হবে, যে সেখানে মানসম্পন্ন শিক্ষা দেওয়া হচ্ছে কিনা। শিক্ষকের যে নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে যাতে যথার্থ নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা দেশে সরকারি বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজের সংখ্যা 3,547টি, যেখানে প্রায় 16,14,085টি আসন রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার তারিকুজ্জামান শিমুল। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, বৈঠক সম্পর্কিত কি তথ্য আছে আপনার কাছে? আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ককে আসলে এগিয়ে নেওয়ার জন্য অনেক আগ থেকেই নানা ধরনের চেষ্টা প্রচেষ্টা চলছে, এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন। তো আজকে আমরা দেখছি যে গতকাল ভারতীয় যে প্রধান পররাষ্ট্র সচিব তিনি তার একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে এসেছিলেন, এবং আজকে সকালে তিনি বাংলাদেশের সুশীল সমাজের সাথে কথা বলেছেন, এবং গতকাল তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলেন। এবং তার ধারাবাহিকতায় আজকে যেহেতু শেষ দিন, আজকে সন্ধ্যায় ওনার চলে যাবার কথা, তো সেই হিসেবে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বৈঠক আছে সেই বৈঠকে সামিল হয়েছেন। এবং কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সেখানে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং সেই বৈঠকে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে সেখানে বাংলাদেশ এবং ভারতের সাথে যে অমীমাংসিত বিভিন্ন বিষয় এবং যে বিষয়গুলো নিয়ে সবসময় আলোচনা হয়ে থাকে, যেমন স্থল ও সীমান্ত চুক্তি, সেটিতে একটি সুরাহা হয়েছে। পাশাপাশি এখন যেটি সবচেয়ে বেশি আলোচনার বিষয় তিস্তা চুক্তি, তো সেই বিষয়টা নিয়েই আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি বাংলাদেশের যেসব সাম্প্রতিক সময় বেশ কিছু ঘটনা ঘটছে এবং বহির্বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে যে বাংলাদেশে আইএসের অস্তিত্ব আছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আসলে কিছুটা আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই যেমন বলা হয়েছিল যে আসলে এখানে আইএস সহ অন্যান্য কোনো সংগঠন কিংবা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের কোনো স্থায়ী কোনো ঘাঁটি কিংবা এমন কোনো উৎস তারা এখনো পাননি, সে বিষয়টি জানানো হয়েছে। এবং ভারত যতটুকু আমরা জানতে পেরেছি আশ্বাস দিয়েছেন যে যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে কিংবা যদি নাও হয়ে থাকে, সেক্ষেত্রে জঙ্গিবাদের যে উত্থানের বিষয়টি সেটি তাদের জন্য উদ্বেগজনক, এবং তারা বলছেন যে বাংলাদেশের এই জঙ্গিবাদ দমনে তারা হয়তো সব ধরনের সহায়তা রকম ভূমিকা রাখবেন। আর এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্যিক যেসব সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে, তারা বলেছেন যে কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী, তিনি যেসব বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছেন কিংবা সমঝোতা চুক্তি যেসব বিষয়ে স্বাক্ষরিত হয়েছে সেগুলোর আসলে অগ্রগতি কতটুকু, এবং বাংলাদেশে যারা সুশীল সমাজ আছেন তারা এই বিষয়ে কি ভাবছেন এবং বাংলাদেশ ভারত সম্পর্ক কিভাবে আরো বেশি এগিয়ে নেওয়া যায় সেই বিষয়টিতে আসলে গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং সকালে যে সুশীল সমাজের সাথে বৈঠক হয়েছিল সেখানেও মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো কিছুক্ষণ আগে যে পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক হয়েছে সে বিষয়ে আসলে বেলা 2:30টার সময় এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে। সেই ব্রিফিং এর পরে আসলে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে আসলে কি বিষয় নিয়ে এখানে মূলত আলোচনা হয়েছে এবং তার যে সফর, সে সফরে আসলে কি বিষয় উঠে এসেছে। রুদ্র। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছে। বৈঠকে বাংলাদেশ ভারত বিভিন্ন স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা চলছে। সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারিকুজ্জামান শিমুল। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর সকালে দুদেশের সম্পর্ক জোরদারে বাংলাদেশের সুশীল সমাজের সাথে বৈঠক করেছেন। রাজধানীর সোনারগাঁওয়ে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক বিষয়ে বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ভারতের সহযোগিতা, দুদেশের মধ্যে অভিন্ন নদীর পানি, ভারতীয় ভিসা প্রাপ্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান অংশগ্রহণকারীরা। বাংলাদেশ ভারতের সম্পর্ক সম্পর্কে আমাদের উৎসাহ, সেটা নিয়েই কথা বলেছি। এর মধ্যে আমাদের যে সমস্যাগুলো আছে তার কথা উঠেছে, সম্পর্কের উন্নতি যে হয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কথা বলা হয়েছে। বাংলাদেশ, ভারত এবং আমেরিকা একসঙ্গে কাজ করবে এই প্রশ্নটা আমরা উঠিয়েছিলাম যে আমেরিকার সঙ্গে ইন্ডিয়া কিভাবে আমাদের সঙ্গে কাজ করবেন নিরাপত্তার বিষয়ে। উনি সেই প্রশ্নটাকে উল্টোভাবে বলেছেন, আমাদেরকে বলেছেন যে এটা তো আমেরিকা বলেছে, আমরা তো বলিনি। দুই দেশের মধ্যে যাতায়াত ব্যবস্থা নিয়ে কথা হয়েছে, জনগণের মধ্যে আরো অনেক বেশি করে যে ভাব আদান প্রদান, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে আদান প্রদানগুলি দরকার সেগুলি অনেক বেশি সমতা ভিত্তিক হওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। জেএমবির ঢাকা জেলা আমির আব্দুল বাতেন সহ 4 জনকে রাজধানীর খিলগাঁও ও কমলাপুর থেকে আটক করেছে র্যাব। দুপুরে র্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান এ তথ্য দেন। গত রাত 11টার দিকে খিলগাঁও থেকে 2 জন এবং রাত 1টার দিকে কমলাপুর থেকে বাকি 2 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল, গুলি, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা রাজধানীতে নাশকতার পরিকল্পনা করছিল বলে ধারণা করছে র্যাব। আমাদের একটি গোয়েন্দা তথ্য ছিল যে
এই আজকে যে দিনটি আছে যে হরতাল আহ্বান করা হয়েছে এবং এখানে একটি বড় একটি নাশকতার পরিকল্পনা আছে, সেক্ষেত্রেই একটি অভিযান পরিচালনা করা হয় র‍্যাব 3 কর্তৃক। এবং আজ রাত 10:30টার দিকে প্রথমে আব্দুল বাতেন, মামুনুল হক এবং খায়রুল ইসলাম এই ব্যক্তি এবং মনির মোল্লাকে খিলগা বাস স্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। আজ রাত প্রায় 1টার দিকে আরেকটি অভিযান পরিচালনা করা হয় কমলাপুর রেল স্টেশনে এবং সেখান থেকে গোলাম কিবরিয়া এবং রোমান খান এই 2 ব্যক্তিকে আটক করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুর ঘটনায় সরকারকে দুর্নীতিবাজ বানানোর ষড়যন্ত্র করেও প্রমাণ দিতে পারেনি বিশ্বব্যাংক। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেশাজীবী প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের 21তম জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। চলমান প্রকল্পগুলো যাতে কেউ ষড়যন্ত্র করে বন্ধ করতে না পারে, সেজন্য এগুলোর কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। ডিপ্লোমা প্রকৌশলীদের অন্যতম প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির 21তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সম্মেলনে হাজির হয়েছিলেন ইনস্টিটিউশনের কয়েকশো সদস্য। সম্মেলনে প্রকৌশল খাতে বিশেষ অবদানের জন্য খ্যাতিমান প্রকৌশলীদের মাঝে আইডিইবি পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে প্রকৌশলীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণের সময় এর প্রয়োজনীয়তা ও অহেতুক ব্যয়ের বিষয়টি মাথায় রাখতে হবে সতর্কতার সাথে। যখনই কোনো প্রকল্প নেওয়া হবে, প্রকল্প কি পরিমাণ প্রয়োজন ওটাই যেন বিবেচ্য হয়। শুধু একটা কাজ করতেই হবে আর করলেই তো পয়সা, এটা যেন না হয়। আর অহেতুক এই পয়সা নষ্ট করা, এটার কোনো যৌক্তিকতা নাই। অকাজে অহেতুক অর্থ অপব্যবহার যেন না হয়, সেটা আপনারা একটু দয়া করে দেখবেন। এ সময় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে সম্পন্নের নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে যাতে কেউ প্রকল্পগুলো বন্ধ করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। জানেন যে পদ্মা সেতু নিয়ে আমাদের কত বড় চক্রান্তে পড়তে হয়েছিল। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ঠিক আছে, দুর্নীতি কোথাও প্রমাণ করতে হবে। বিশ্বব্যাংক প্রমাণ করতে পারে নাই। সেই চ্যালেঞ্জে আমরা জয়ী হয়েছি। বাঙালির সম্মান, বিশ্বের মর্যাদা বৃদ্ধি পেতে, সম্মান বৃদ্ধি পেয়েছে। যে প্রকল্পগুলি আমরা দিয়েছি, অন্ততপক্ষে যেগুলি এই সময়ের মধ্যে করার কথা, সেগুলি যেন দ্রুত সম্পন্ন হয়। আপনাদের কাছে আমার এই বিশেষ অনুরোধ থাকলো, যাতে ভবিষ্যতে কেউ যেন আর খেলা খেলতে না পারে, এটা যেন আপনারা অবশ্যই দেখবেন। এছাড়াও আগামীতে দেশের প্রত্যেক উপজেলায় একটি করে কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। হাইকোর্টের রায় অমান্য করে রাজধানীর লালমাটিয়া নিউ কলোনি খেলার মাঠে বর্জ্য ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে নাগরিক সমাবেশ, আন্দোলনের হুঁশিয়ারি। যথেষ্ট সম্ভাবনা থাকার পরও রাজনৈতিক অস্থিরতা ও গ্যাস বিদ্যুৎ সমস্যার কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হচ্ছে না বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদেন। সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। তবে তার এমন মন্তব্যের বিরোধিতা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে এখন বিনিয়োগের সর্বোচ্চ পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনা অনেক, তবে রাজনৈতিক অস্থিরতা, বিদেশি হত্যাকাণ্ড, অপ্রতুল অবকাঠামো ও গ্যাস বিদ্যুৎ সমস্যার কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনায় ইইউর সাথে আলোচনার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি। দেশে এখন বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। আমাদের বাণিজ্য প্রতি বছরই বাড়ছে। এবছরও রপ্তানি প্রবৃদ্ধি ভালো হয়েছে। আশা করছি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বাংলাদেশে বিনিয়োগ ও রপ্তানিতে ইইউ সবসময় সহায়তা করেছে, সেটা অব্যাহত থাকবে। বাংলাদেশে বিদেশে বিনিয়োগ বাড়াতে হলে শ্রমিকদের কর্মপরিবেশের উন্নতি করতে হবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা এবং বার্নিকাট। সকালে রাজধানীর সোনারগাঁও এক সভায় একথা বলেন তিনি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসার পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গার্মেন্টস খাতের উন্নয়নে নতুন নতুন টেকনোলজি নিয়ে আসতে হবে। এছাড়া বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে কর্মপরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। এছাড়া প্রাইভেট খাতের উন্নয়নে সরকারের সাথে যৌথভাবে কাজ করতে হবে।
2050 সাল নাগাদ বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর 100 কোটি মানুষ নিরাপদ খাবার পানি সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। বিশুদ্ধ পানি সংকটের নেতিবাচক প্রভাবে খাদ্য ঘাটতি, সামাজিক নিরাপত্তাহীনতা, অনাকাঙ্ক্ষিত অভিবাসন, রাজনৈতিক উত্তেজনা সহ অস্থিতিশীলতা চরমে পৌঁছাবে। বিশ্বের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সহ জাতিসংঘের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পানির আরেক নাম জীবন, কিন্তু জাতিসংঘ বলছে বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 70 কোটি মানুষ নিরাপদ খাবার পানি সংকটে আছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার রজার্স তার গবেষণায় বলেছেন, বিশ্বের 45টি দেশ জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ পানির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। সামনের দিনগুলোতে এশীয় এবং ওশেনীয় দেশগুলোতে শহুরে জনসংখ্যা বৃদ্ধির কারণে এই সংকট তীব্র থেকে তীব্রতর হবে। বিশুদ্ধ খাবার পানি সম্পর্কে মানুষকে সচেতন করতে কাজ করছে নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন চ্যারিটি ওয়াটার। সেবামূলক এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্কট হ্যারিসন জানালেন, বাংলাদেশ সহ বিশ্বের 24টি দেশে তারা 19,819টি প্রকল্পে কাজ করছেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় সেখানে পানির কোনো অভাব নেই, কিন্তু সেখানকার পানি কতটুকু স্বচ্ছ ও পরিষ্কার তা দেখতে হবে। বিশুদ্ধ পানির অভাবে অনেক মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে আমরা মানুষকে সচেতন করতে ব্র্যাকের সঙ্গে যৌথভাবে কাজ করছি। এরই মধ্যে আমরা পানির সচেতনতা বিষয়ে বাংলাদেশে স্কুল পর্যায়ে শিক্ষাদান প্রক্রিয়া চালু করেছি। বাংলাদেশে ব্র্যাকের সাথে অনেকগুলো প্রকল্পে কর্মরত চ্যারিটি ওয়াটারের প্রকল্প ব্যবস্থাপক ক্রিস্টোফ গর্ডার বললেন, বাংলাদেশে বিশুদ্ধ পানির ব্যবহারে যথাযথ উদ্যোগ নেওয়া দরকার। জাতিসংঘ ঘোষিত উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে বিশুদ্ধ পানি ব্যবহার সম্পর্কে জনসচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিভিন্ন স্থানের পানিতে আর্সেনিকের অস্তিত্ব রয়েছে, তাই দেশটির বিভিন্ন সমস্যার মধ্যে পানি সমস্যা অন্যতম। আমরা বাংলাদেশ সরকার ও সেখানকার সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে বিশুদ্ধ পানি ব্যবহার বাড়াতে যৌথভাবে কাজ করছি। এদিকে জাতিসংঘ, এশিয়া সোসাইটি সহ বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে 2025 সাল নাগাদ শুধু চীনেই শহর কেন্দ্রিক জনসংখ্যা বৃদ্ধি পাবে 35 কোটি। বিশ্বের বিভিন্ন দেশে শহর কেন্দ্রিক জনসংখ্যা বাড়তে থাকায় আগামী কয়েক বছরে পানির প্রয়োজনে অবকাঠামো খাতে খরচ হবে $60,000 কোটি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সম্ভাবনাময় হলেও কিছুটা পিছিয়ে পড়া প্লাস্টিক ও সিরামিক শিল্প সুরক্ষায় আমদানি পণ্যের উপর সম্পূরক শুল্ক আগামী বাজেটেও বহাল রাখার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। উৎপাদন শুল্ক ও আমদানি শুল্ক সমান হলে এই দুটি শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এক্ষেত্রে বাংলাদেশ হারাতে পারে রপ্তানি বাজার। আরো জানাচ্ছেন হাজেরা শিউলি। স্থানীয় চাহিদা মেটাতে 60-এর দশকে পুরান ঢাকায় ক্ষুদ্র পরিসরে প্লাস্টিক শিল্পের যাত্রা শুরু হলেও বর্তমানে একটি সম্ভাবনাময় খাত প্লাস্টিক। রান্নাঘরের তৈজসপত্র, ফার্নিচার, ওষুধের মোড়ক, খেলনা এমন বহুমুখী ব্যবহার ও সাশ্রয়ী দামের কারণে দেশের সব শ্রেণীর মানুষের কাছে এখন জনপ্রিয় প্লাস্টিক পণ্য। বিদেশে রপ্তানি করেও বছরে প্রায় 5,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করছে এ খাত। এক্ষেত্রে রপ্তানির বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা ও কমপ্লায়েন্স পূরণে বাজেটে প্লাস্টিক পণ্য আমদানির ওপর সম্পূরক শুল্ক বহাল রাখার পাশাপাশি রপ্তানি প্রণোদনা প্রদানে শর্ত প্রত্যাহারের দাবি এই শিল্প সংশ্লিষ্টদের। সাপ্লিমেন্টারি ট্যাক্স যদি কমাতে হয় তাহলে আমাদের প্রোটেকশনটা কিভাবে নেব আমরা? দেশে যেহেতু আমরা এখনো র মেটেরিয়ালস নিজেরা করতে পারি না, আমাকে বিদেশি র মেটেরিয়ালস দিয়ে ট্যাক্স দিয়ে র মেটেরিয়ালস নিয়ে আসতে হয়। তার মানে তৈরি পণ্যের কস্টটা কিন্তু আমার একটু বেশি। তো সুতরাং আমি যদি ফিনিশ গুডসকে যদি প্রোটেকশন না দিতে পারি তাহলে কিন্তু বিদেশি পণ্য চলে আসবে। আমাদের এক্সপোর্টের জন্য 10% ক্যাশ ইনসেন্টিভ ঘোষণা করেছেন, কিন্তু কতগুলি শর্ত দিয়েছেন। সমজাতীয় যে সকল অন্যান্য ইন্ডাস্ট্রি যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তাদেরকে কিন্তু এই শর্তগুলি দেয়নি। এছাড়া প্লাস্টিকের তৈজসপত্রে ভ্যাট অব্যাহতি বহাল রাখা, কাঁচামালের শুল্ক কমানো ও প্লাস্টিক প্যাকেজিং আমদানিতে শুল্ক হার বাড়ানোর দাবি তাদের। প্যাকেজিং এর জন্য যে সমস্ত লাগে পলিস্টার ফিল্ম, বিওপিপি, এটাও আমরা বানাতে পারি না। ইম্পোর্ট করে যখন আমি আনি তখন 10%, 15% আমরা দিয়ে আমরা প্রসেস করে তারপরে আমরা বাজারে ছাড়ি। এইখানে আমরা কম্পিটিটিভ হতে গেলে তাহলে আমাদেরকে আপনি ডিউটি কমাতে। অপর সম্ভাবনাময় খাত সিরামিক শিল্প মালিকরাও সিরামিক পণ্য আমদানির ওপর সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাবে অস্তিত্ব সংকটের পাশাপাশি রপ্তানির বাজার হারানোর শঙ্কায় আছেন। টাইলস, টেবিলওয়্যার এবং স্যানিটারি ওয়্যারের ক্ষেত্রে যদি সম্পূরক শুল্ক সমান করা হয় উৎপাদনের সাথে, সেই ক্ষেত্রে আমাদের পক্ষে এই শিল্প টিকে রাখা সম্ভব না। আমাদের লোকাল মার্কেটে কোনো প্রকার অস্তিত্ব থাকবে না, কারণ ইম্পোর্টেড প্রোডাক্ট অন অ্যান অ্যাভারেজ
ম্যানুফ্যাকচার প্রোডাক্টের থেকে যে কোনো সিরামিক পণ্যে আপনার 30%-এর একটা ডিফারেন্স থাকবে। সো মার্কেটে আমাদের পণ্য বিক্রি করা খুব কঠিন হয়ে যাবে। সংশ্লিষ্টদের দাবি, সিরামিক ও প্লাস্টিক শিল্পের সাথে প্রত্যক্ষভাবে জড়িত 17 লাখ মানুষ। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন বিসিসিআই এর সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। চেয়ারম্যান হিসেবে 2 বছরের জন্য ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির দায়িত্ব পালন করবেন এই ভারতীয় ক্রীড়া সংগঠক। আইসিসির পদ পরিবর্তনের চক্র অনুসারে এবার ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে চেয়ারম্যান হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আইসিসির সব সদস্যের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন শশাঙ্ক মনোহর। গেল মঙ্গলবার বিসিসিআই প্রধানের পদ ছাড়েন এই ক্রীড়া সংগঠক। পেশায় আইনজীবী শশাঙ্ক মনোহর 2008 থেকে 2011 পর্যন্ত প্রথম দফায় এবং 2015 সালের অক্টোবর থেকে চলতি বছর মে পর্যন্ত দ্বিতীয় দফায় বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেন। চলতি বছর ফেব্রুয়ারিতে আইসিসির নতুন আইন অনুসারে চেয়ারম্যান হতে হবে নিরপেক্ষ। নিজ দেশের বোর্ডের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবেন না চেয়ারম্যান। আইপিএল এর খবর। চলতি আসরে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ ও জহির খানের দিল্লি ডেয়ারডেভিলস। 10 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সানরাইজার্স। 1 ম্যাচ কম খেলে 10 পয়েন্ট নিয়ে দিল্লি আছে টেবিলের 4 নম্বরে। হায়দ্রাবাদে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। প্লে অফ ওঠার সমীকরণে সানরাইজার্স হায়দ্রাবাদ যেমন এগিয়ে আছে, তেমনি দিল্লি ডেয়ারডেভিলসও আছে সেই রেসের তালিকায়। 10 ম্যাচের সবটিতে জয় পাওয়া ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ গেল ম্যাচে রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে জয় পাওয়ায় আত্মবিশ্বাসে আছে এগিয়ে। যদিও সেই ম্যাচে পুনের বোলারদের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা। বোলিং বিভাগে নেহরা ভুবনেশ্বরা জ্বলে উঠলেও কোনো উইকেট পাননি কাটার মাস্টার মুস্তাফিজ। তাই এই ম্যাচে তার জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে হায়দ্রাবাদ। গেল ম্যাচে কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে 9 রানে হারে দিল্লি। সে ম্যাচে ডিকক ও স্যামসন ব্যাটিংয়ে ভালো করলেও বোলিং বিভাগের ব্যর্থতায় হারের তিক্ততা পেয়েছে দিল্লি। তাই এই ম্যাচে জয় তুলে নিতে হবে। বিভাগেই মনোযোগী থাকবে জহির খানের দল। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের পর ব্রিফিং চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। Look at the progress in all those issues, and I must tell you, we had a very good report to present. We have really moved forward in a number of areas. Recently, in fact, our 2 prime ministers through a video link inaugurated the broadband connection from Bangladesh to India and the power supply from Palatana to Bangladesh. We reviewed the possibility of more power being supplied by India to Bangladesh. We looked at the possibility of energy cooperation. Our Minister for Petroleum and Natural Gas was here recently discussing supply of diesel, exploring the possibility of LNG, LPG supply to Bangladesh. We had a very positive feedback on coastal shipping. Today Bangladeshi vessels carry goods to Indian ports. We looked at some of the power projects which are coming up, including by the Indian private sector in Bangladesh. We also looked at the line of credit which we had offered. A number of project reports, 8 of them have been done so that we are in a position to move forward. So I can say when I looked at the totality of our bilateral cooperation, almost in every area in the last few months there's been very, very significant progress, and I would like to thank my counterpart for working so closely and so effectively with us to make this possible. Now দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর ব্রিফিং করছিলেন ভারতীয় পররাষ্ট্র সচিব সুব্রমণিয়াম জয়শঙ্কর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের সংবাদে। শিক্ষা বোর্ডগুলোর মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলে এগিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের সমন্বিত প্রয়াসে ভালো ফল করা সম্ভব হয়েছে। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার্থীরা স্কুলমুখী হওয়ায় ফল তুলনামূলকভাবে অন্যদের চেয়ে ভালো হয়েছে। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। সব বোর্ডকে পেছনে ফেলে মাধ্যমিক পরীক্ষার ফলে সেরা রাজশাহী, তাই শিক্ষার্থীদের এমন বাঁধভাঙা উল্লাস।
এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে 1,52,783 জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 5 পেয়েছে 17,476 জন, আর 95.70% পাশের হার নিয়ে শীর্ষস্থান লাভ করেছে। আর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রয়াসেই ভালো ফলাফল করা সম্ভব হয়েছে বলে অভিমত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের। যেসব বিষয়ে তাদের দুর্বলতা আছে সেই বিষয়গুলা আমরা অতিরিক্ত শ্রম দিয়ে সেই দুর্বলতাগুলি কাটিয়ে নিচ্ছি। শিক্ষক, ছাত্র এবং অভিভাবক এই ত্রিমুখী প্রচেষ্টার ফলে আমাদের রেজাল্ট এত ভালো। আর শিক্ষার্থীরা ক্লাসমুখী হওয়ার পাশাপাশি শিক্ষকদের আধুনিক ও যুগোপযোগী পাঠদানের কারণে সন্তোষজনক ফল হয়েছে বলে মনে করেন এ শিক্ষাবিদ। যারা তদারকি কর্তৃপক্ষ, বিশেষ করে শিক্ষা বোর্ড বা জেলা প্রশাসন বা অন্যান্য যারা মনিটরিং বডিগুলো আছে, তাদেরও একটি সুচারু মনিটরিং এখানে নিশ্চয়ই এখানে ছিল। অন্যদিকে বোর্ড সংশ্লিষ্টরা বলছেন পরীক্ষার্থীদের খাতার সঠিক মূল্যায়নের ফল এটি। প্রধান পরীক্ষকদেরকে নিয়ে ওয়ার্কশপ করি সারাদিন ব্যাপী এবং এর সুফল এটা আংশিক, তবে মূল সুফল কিন্তু শিক্ষার্থীদের। আর ভালো ফলাফলে সন্তুষ্ট পরীক্ষার্থী ও অভিভাবকেরাও। গোল্ডেন পেয়েছে, এখন ভালো কলেজে ভর্তি হওয়ার এক্সপেক্ট করছি। বাচ্চাদের পিছনে অনেক কষ্ট করেছি, স্কুল কষ্ট করেছে, যে আমরা এই কষ্টের ফলটা পেয়েছি ভাই। সব মিলায়ে কি বলবো, এই আনন্দটা আসলে প্রকাশ করার মতো না। 2011 সালে মাধ্যমিকে রাজশাহী শিক্ষা বোর্ডে শতকরা পাশের হার ছিল 80.32, 2012-তে 88.33, 2013-তে 94.03, 2014-তে 96.34 এবং 2015 সালে 94.97%। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এসএসসিতে পাশের হারে এবার বোর্ডগুলোর মধ্যে তুলনামূলকভাবে খারাপ করেছে বরিশাল শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাশের হার মাত্র 79%। খারাপ ফলের জন্য গণিতে অপর্যাপ্ত শিক্ষক প্রশিক্ষণকে দুষলেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিষয়টি স্বীকার করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকও। আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। বরিশাল শিক্ষা বোর্ডে এবার 81,728 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে 65,000, পাশের হার 79.41%, যা দেশের বোর্ডগুলোর মধ্যে পাশের হারে সর্বনিম্ন। গণিতে অপর্যাপ্ত শিক্ষক প্রশিক্ষণ সহ নানা কারণে পাশের হার তুলনামূলকভাবে অনেক কম বলে অভিমত শিক্ষার্থী ও অভিভাবকদের। অঙ্কে সৃজনশীল দেওয়ার কারণে ফেল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আমাদের সৃজনশীলটা তো নিয়ে হয়েছে, স্যারদের ট্রেনিংটা ঠিক সেইভাবে ভালো হয় না, তো এখন দেখা যায় যে অনেক সময় তারা ঠিকভাবে পড়াতে পারতেছে না। সৃজনশীল গণিতে উত্তর দিতে হলে পরীক্ষার্থীকে অঙ্কটা করে তারপর উত্তর দিতে হয়। সেখানে 40 মিনিটের যে সময়টি দেয়া আছে এবং 40টি কোশ্চেন, এটি দেয়া আসলেই কঠিন। গণিতের প্রশ্নকর্তাদেরও এক্ষেত্রে খেয়াল রাখতে হবে বলে মনে করেন এই শিক্ষক। প্রশ্নের বিভিন্ন দক্ষতা আছে, তার মধ্যে উচ্চতর দক্ষতা বা জ্ঞানমূলক অংশ তুলনায় প্রশ্নের মধ্যে ছিল বেশি সংখ্যা। প্রশ্নপত্রদের এই বিষয়টির কারণে শিক্ষার্থীরা উত্তর করতে যে সংকটে পড়ে। এক্ষেত্রে গণিত বিষয়ের প্রশ্নের ক্ষেত্রে গণিতদের সতর্ক হওয়া প্রয়োজন। আর গণিতের শিক্ষকদের পুরো প্রশিক্ষণ শেষেই শ্রেণীকক্ষে পাঠানো উচিত বলে স্বীকার করলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। আমরা যেটা ভাবছি যে গণিত বিষয়টি সৃজনশীল হওয়ার কারণেই এই প্রভাবটি এসেছে, সেই ক্ষেত্রে গণিত বিষয়ে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে যথাযথভাবে প্রশিক্ষিত করে শ্রেণীকক্ষে পাঠানো উচিত। 2015 সালে পাশের হার ছিল 84.37, 2014 সালে ছিল 90.66 আর 2013 সালে ছিল 88.63%। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার মাত্র, এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হরতাল বিরোধী প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনের সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, নিজামীর ফাঁসির রায় কার্যকর করা যে যৌক্তিক তা পাকিস্তানের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। 71-এ নিজামী পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। আলবদর বাহিনীর যে অপকর্ম 71-এর যে অপকর্ম করেছে, তারা 71 দেখে নাই, তারা স্পষ্ট বুঝতে পেরেছে যে 71-এ পাক বাহিনীর সাথে নিজামীরা কি সহযোগিতা করেছে। এখন যেই প্রশ্নটা দাঁড়িয়েছে জামাত নিষিদ্ধ করার প্রশ্ন, আমরা স্পষ্ট বলতে চাই জামাত একটি সন্ত্রাসী দল, যুদ্ধপরাধী দল এবং জামাতকে নিষিদ্ধ করার সময়ের ব্যাপার মাত্র, এবং যথাসময়ে আমরা জামাতকে নিষিদ্ধ করব। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জামাত নিষিদ্ধ হবে। পাকিস্তানের যে প্রতিক্রিয়া
এই প্রতিক্রিয়ার মাধ্যমেই নিজামীর ফাঁসি এবং বিচারের যৌক্তিকতা প্রমাণিত হয়েছে। পাকিস্তান প্রতিক্রিয়া জানিয়েছে যে পাকিস্তান রাষ্ট্র রক্ষার জন্য নিজামী পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল। হাইকোর্টের রায় অমান্য করে লালমাটিয়া নিউ কলোনি খেলার মাঠে বর্জ্য ডাম্পিং স্টেশন নির্মাণের বিরুদ্ধে নাগরিক সমাবেশ করছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্তে শিশুদের উপর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা পরিবেশবিদদের। পাশাপাশি এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। লালমাটিয়া নিউ কলোনি এলাকাবাসীর একমাত্র খেলার মাঠে প্রতিদিন রাতে চলে বর্জ্য ডাম্পিং ও স্থানান্তর স্টেশন তৈরির কাজ। বেশ কিছুদিন আগে থেকে শুরু হওয়া এমন নির্মাণের বিরুদ্ধে বাপার আন্দোলনে অংশ নেয় লালমাটিয়া হাউজিং স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সহ এলাকাবাসী। এখানে আমরা খেলাধুলা করি, আমরা চাই না যে এই মাঠটা দখল হোক। এটা দখল হয়ে গেলে আমরা নিজেরা খেলাধুলা করতে পারবো না এবং আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জঘন্য অপরাধ, ন্যাক্কারজনক অপরাধ। বছরের পর বছর আমরা বাচ্চাদের মাঠ বাঁচাচ্ছি। সো আমি তো জানি না আসলে বিশ্বব্রহ্মাণ্ডে কোনো রাষ্ট্রে এই ঘটনাগুলো ঘটে কিনা। বিদ্যালয় ও শিশু দিবাযত্ন কেন্দ্রের সামনে ডাস্টবিন নির্মাণ বন্ধ করা না হলে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও মানসিক ক্ষতির পাশাপাশি সার্বিক পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা করছেন আন্দোলনকারীরা। এক্ষেত্রে জড়িতদের বিচারের আওতায় আনার জোর তাগিদ পরিবেশবিদদের। এই আইনকে আমরা যদি না মানি তাহলে আমরা মনে করব তারা দেশদ্রোহী। এই উদ্যোগ যারা গ্রহণ করছেন সেই প্রশাসনিক কর্মকর্তা, সেই বর্জ্য ব্যবস্থাপক এবং যারা কন্ট্রাক্টর, তাদের প্রত্যেকের আইনানুগ কাঠামোতে বিচারের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি। এক সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে এলাকাবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্ত বিধানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় নিহতের মামা মিরপুর থানায় বাদী হয়ে মামলা করেছেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিধানকে গ্রেফতারে অভিযান চলছে। গতকাল দুপুরে মিরপুর জনতা হাউজিং এর বাসিন্দা বাবুল তার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে বাবুলকে খেলার ব্যাট দিয়ে আঘাত করে বিধান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা জনৈক জয়নাল আহমেদ আমাদের থানায় এসে একটা এজাহার দায়ের করেছেন এবং এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলাটি তদন্তাধীন আছে এবং আসামিকে আমরা গ্রেপ্তার করার জন্য বিভিন্ন লোকেশনে অভিযান চালিয়েছি। অভিযান এখনো অব্যাহত আছে। আমার দুইটা টিম আসামিকে গ্রেপ্তার করার জন্য কাজ করছে। যশোরের বেনাপোলে হোটেল মালিকের নির্যাতনে এক কিশোর কর্মচারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রাতে এই ঘটনায় হোটেল মালিক আবু তালেবের স্ত্রী নুনরাহার ও ছেলে মিলন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। যশোর থেকে জুয়েল মৃধার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের সারসার বালিয়াপোতা গ্রামে জাহাঙ্গীর আলমের বাড়িতে চলছে আহাজারি। একমাত্র ছেলে মুন্নার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা জানান, শনিবার 16 বছরের মুন্নাকে হোটেল মালিক আবু তালেব নির্যাতনের পর 2 দিন অমানবিকভাবে হোটেলে আটকে রাখে। পরে সোমবার মুন্নাকে অচেতন অবস্থায় তার খালার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেলে পাঠানো হয়। সেখানে বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ওরা 2 দিন মারপিট করার পর 2 দিন রেখেছে। রাখার পরে যখন দেখছে যে মানুষ জানাজানি হয়েছে, তখন ওরা ওর খালা বাড়ি ফেলে দিয়েছে। যে মহাজন ওই হোটেলের ওনার চেয়ারের কাছে পড়ে রয়েছে, উবুর হয়ে চিকিৎসা করায়নি স্যার। ওইভাবে পড়ে রয়েছে, ভমিটিং হয়েছে স্যার, অতিরিক্ত বমি করছে। জিজ্ঞেস করেছে, তারপর স্যারেরা মেরেছে। আর এই কিনে দাগ, মাথায় দাগ, হাতে দাগ। চিকিৎসক জানিয়েছেন, নিহতের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হেড ইনজুরি ছিল। আমরা এখানে তো হেড ইনজুরি ম্যানেজমেন্ট করার মতো ব্যবস্থা নাই। আমরা রোগীটাকে ঢাকাতে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলাম এবং সেভাবে তার কাগজপত্র দেওয়া হয়েছিল। তা রোগীরা নিতে পারেনি। রোগীর সন্ধ্যায় খারাপ হয়ে যায়, 6:30টার দিকে মারা যায়। এই ঘটনায় বুধবার রাতে নিহতের বাবা মামলা দায়েরের পর হোটেল মালিকের স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ভিকটিমকে তারা নির্যাতন করে মেরে ফেলছে এবং মালিক পক্ষ থেকে একটা ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। তো বক্তব্যের ভিন্নতা থাকার দরুন আমাদের সন্দেহ হচ্ছে, আমরা এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
তো আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করেছি। মেডিকেল রিপোর্ট পাওয়ার পরে এবং বিস্তারিত তদন্তের পরে বোঝা যাবে যে আসলে প্রকৃত ঘটনা কি। 3 বছর আগে বেনাপোল চেকপোস্টে সোনার বাংলা আবাসিক হোটেলে কাজ নেয় মুন্না। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে হোটেল মালিক আবু তালেব। সময় সংবাদ, যশোর। দিনাজপুরের দক্ষিণে হিলি সহ 4টি উপজেলায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ধানের আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ এই অঞ্চলের কৃষক। গত মে থেকে সারা দেশে সরকারিভাবে ধান কেনার ঘোষণা থাকলেও এই অঞ্চলে শুরু করতে পারেনি স্থানীয় খাদ্য বিভাগ। আমাদের হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরের দক্ষিণের উপজেলাগুলোতে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে চিকন জাতের ধানের উৎপাদন হচ্ছে 18 থেকে 20 মণ, আর মোটা জাতের ধানের উৎপাদন হচ্ছে 22 থেকে 25 মণ। কিন্তু সরকার থেকে প্রতি মণ ধানের দাম 930 টাকা নির্ধারণ করে দিলেও খোলা বাজারে এবং আড়তগুলোতে প্রতি মণ মোটা জাতের ধান বিক্রি হচ্ছে 400 টাকায় এবং চিকন জাতের ধান বিক্রি হচ্ছে 600 টাকায়। কৃষকরা এজন্য আড়তদার এবং সিন্ডিকেট চক্রকে দায়ী করলেও আড়তদাররা বলছেন ভিন্ন কথা। সরকার যেটা দাম বাজার করে দিচ্ছে সেই দামটা আমরা পাচ্ছি না। ধান নিয়ে গেলে বাজারে নিয়ে গেলে এখন বাজারে প্যাটি নেই, একপত্র নেই, আবহাওয়া খারাপ, এই জন্য কত ধানের বাজার কম। কৃষকেরা একদম মানে 12 তাল পড়ে গেছে ধান নিয়ে। না পারছে প্যাটে টাকা দিবে, না পারছে ধান বেচতে। এইরকম যদি চলে তো বছরে দেখা যাচ্ছে আমাদের জমি বেচে খেতে হবে। মিলাররা আমাদের অর্ডার দেয়, যেভাবে অর্ডার দেয় সেভাবে আমরা কিনি। আমাদের বাজার কমে গেলে ওরাই আবার বলে যে ধীরে কিনেন, আবার হয়তো বাজার জল চাহিদা হয় আমাদের কিনেন বাজার বরাবর কিনেন। এদিকে গেল 5 মে থেকে সরকারি উদ্যোগে ধান কেনার কথা থাকলেও হিলি সহ আশপাশের উপজেলায় এখনো শুরু হয়নি স্থানীয় খাদ্য বিভাগের ধান সংগ্রহের অভিযান। আমরা এখন পর্যন্ত কোনো ধান কেনার ব্যাপারে চিঠিপত্র পাইনি। চিঠিপত্র পাওয়ার পর আমরা ধান কেনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জেলার 13টি উপজেলায় এবার 1,73,376 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এখান থেকে 6,74,000 টন চাল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, হিলি। দুপুর সময় আরো থাকছে। তীব্র দাবদাহের মাঝেও ঢাকা প্রিমিয়ার লিগ চলায় সমালোচনা। মাঠে মনোসংযোগ থাকছে না ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের, বাড়ছে ইনজুরির সংখ্যা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উদযাপন হলো বিশ্ব নার্স দিবস। সকালে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি হয়ে পুনরায় বটতলা চত্বরে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে বিশ্ব নার্স দিবসের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হাসপাতালের নার্স ও কর্মচারীরা র্যালিতে অংশ নেন। এদিকে দিবসটি উপলক্ষে পুরান ঢাকা থেকে বর্ণাঢ্য র্যালি করেছে আসগর আলী হাসপাতালের নার্সরা। সকালে হাসপাতালের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে আসগর আলী হাসপাতাল সহ সিটি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এতে নার্সরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন বহন করেন। শতাধিক নার্স এই র্যালিতে অংশ নেন। পরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প অবশেষে তার ইসলাম বিরোধী নীতিতে কিছুটা পরিবর্তন এনেছেন। বুধবার ফক্স নিউজ রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি শুধু একটি প্রস্তাব ছিল। তিনি বলেন, গত বছর প্যারিসে ভয়াবহ হামলার পর তিনি এই ঘোষণা দিয়েছিলেন, কারণ তখন মুসলমানরা পশ্চিমা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ট্রাম্প বলেন, যদি নিষেধাজ্ঞা আরোপ করাও হয় তবে তা হবে অস্থায়ী। গেল কয়েকদিন ধরেই লন্ডনের নতুন মেয়র সাদিক খান ডোনাল্ড ট্রাম্পের মুসলমান বিদেশি নীতি পরিবর্তনের আহ্বান জানিয়ে আসছিলেন। গেল মঙ্গলবার ট্রাম্প সাদিকের আহ্বান প্রত্যাখ্যান করেন। তবে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে লন্ডনের মেয়র হিসেবে সাদিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। এর মাত্র একদিন পরে নিজের অবস্থান পরিবর্তন করলেন এই রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী।
পানামা পেপারসের প্রকাশিত কর ফাঁকি দিয়ে অবৈধ সম্পদ গড়ে তোলা ব্যক্তিদের তালিকায় এবার অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের নাম উঠে এসেছে। 1993 সালে টার্নবুল ও নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার নেভিল রান অস্ট্রেলিয়ার তালিকাভুক্ত স্টার মাইনিং কোম্পানির পরিচালনা পর্ষদে যোগ দেন। সার্বিয়ার একটি স্বর্ণখনির উন্নয়নের জন্য এই কোম্পানি খোলা হয় বলে জানায় অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল রিভিউ। স্টার মাইনিং কোম্পানি খোলা হয়েছিল পানামার আইনি পরামর্শক সংস্থা মোসেক ফনসেকার মাধ্যমে। তবে ওই কোম্পানির কোনো লাভ হয়নি উল্লেখ করে পরিচালকের দায়িত্ব পালনকালে কোনো বেআইনি কাজে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন টার্নবুল। কোম্পানি যদি লাভের মুখ দেখত তবে তৎকালীন অস্ট্রেলীয় সরকার অবশ্যই নির্ধারিত কর পেত বলেও জানান দেশটির বর্তমান প্রধানমন্ত্রী। ঢাকা প্রিমিয়ার লিগে অতিমাত্রার গরমে ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের মাঠে মনোসংযোগে ব্যাঘাত ঘটছে, যে কারণে ইনজুরিতে পড়ছেন তারা। এমন মন্তব্য করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। তাই প্রচন্ড রোদে দীর্ঘ সময়ে এমন বৈরী আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে নানা পরামর্শ দিয়েছেন তিনি। এই ব্যাপারগুলো মাথায় রেখে ক্রিকেট বোর্ড সচেতন রয়েছে বলে জানিয়েছেন গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। মঙ্গলবার ঢাকার তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আর্দ্রতা ছিল গড়ে 56%। স্বাভাবিকভাবে প্রচন্ড গরম অনুভূত হয়েছে, কিন্তু কাঠফাটা রোদেই হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। বর্তমানে দেশের আবহাওয়ার যে অবস্থা, তাতে করে খেলার মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের আগে প্রকৃতির সাথেও লড়তে হচ্ছে খেলোয়াড়দের। তাই কিনা মঙ্গলবার বৈরী আবহাওয়ার সাথে পেরে উঠতে পারেননি আম্পায়ার নাদির শাহ। ফতুল্লায় গগন ফাটা রোদে মনোসংযোগ ধরে রাখতে না পারায় আহত হয়েছেন তিনি। এছাড়াও মিরপুরে একই দিনে দারুণ ব্যাটিং করা এনামুল হক বিজয় 70 রান নিয়ে এগোচ্ছিলেন আরেকটি সেঞ্চুরির দিকে, কিন্তু প্রখর রোদের কাছে হার মানতে হয়েছে তাকেও। প্রচন্ড তাবদাহে পানি শূন্যতার কারণে মাংসপেশিতে টান পড়েছে তার, যে কারণে আর মাঠে নামা হয়নি বিজয়ের। একে তো প্রচন্ড গরম, 35-এর উপরে টেম্পারেচার থাকছে, এর সঙ্গে যুক্ত হয়েছে হিউমিডিটি। তো এই দুটোর প্রভাবে স্বভাবতই সারাদিনের খেলা, সো প্লেয়ারদের উপর প্রচন্ড চাপ পড়ছে। কিছুক্ষণ পরপর ড্রিঙ্কস ব্রেকটা নেওয়া এবং কতটুকু পানি খাবো, কি টেম্পারেচারে পানি খাবো এবং কিভাবে পানি খাবো। অতিমাত্রার গরম আর রোদের মধ্যেও বিসিবি নেই ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট আসরে বিশেষ কোনো পরিকল্পনা। আমাদের ফার্স্ট এড বক্স বলি, আমাদের আইস বক্স বলি, আমাদের ফিজিও বলি, এইসব ব্যাপারগুলিতে আমরা এখন খুব সিরিয়াস। শুধু তাই না, যেমন যে ভেন্যুগুলিতে খেলা হবে সেই ভেন্যুগুলিতে কোনো সমস্যা হলে হসপিটাল, ডাক্তার, এইসব ব্যাপারগুলি আমাদের নিশ্চিত করা আছে। এদিকে ক্রিকেটার এনামুল হক বিজয় ও আম্পায়ার নাদির শাহ প্রচন্ড গরমে অসুস্থ হলেও এখন অনেকটাই সেরে উঠেছেন। কিন্তু ক্রিকেট আকাশে একটা প্রশ্ন ভারী হয়ে ভাসছে, তা হলো এমন বৈরী আবহাওয়ার মধ্যে 50 ওভারের ক্রিকেট আসর চালিয়ে যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এসএসসিতে কাঙ্ক্ষিত ফল করেও ভালো কলেজে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবক। আসন সংকট হবে না বলছে শিক্ষা অধিদপ্তর, মান বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায় ঢাকায় ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। সম্পর্ক জোরদারে সুশীল সমাজের সঙ্গে মত বিনিময়। পদ্মা সেতুর ঘটনায় সরকারকে দুর্নীতিবাজ বানানোর ষড়যন্ত্র করেও প্রমাণ দিতে পারেনি বিশ্বব্যাংক, আবারও বললেন প্রধানমন্ত্রী। প্রকল্প ব্যয় অহেতুক না বাড়ানোর পরামর্শ। ঢাকা জেলা জেএমবির আমির সহ 4 জঙ্গি আটক। অস্ত্র বিস্ফোরক ও পেট্রোল বোমা উদ্ধার, নাশকতার পরিকল্পনা ছিল দাবি র্যাবের। এবং 2050 সাল নাগাদ বিশুদ্ধ পানি সংকটে পড়বে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলো। জাতিসংঘের প্রতিবেদনের তথ্য, দেখা দেবে খাদ্য ঘাটতি সহ রাজনৈতিক অস্থিতিশীলতা। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।